সুপ্রিম কোর্টে মানবাধিকার কর্মী এবং সাংবাদিক যোগেন্দ্র যাদবের বক্তব্যে সারা দেশ হকচকিয়ে গিয়েছে। যা যুক্তি বা বুদ্ধি প্রয়োগ করেছেন যোগেন্দ্র যাদব এসআইআর নিয়ে আদালতের সামনে রেখেছেন, তা শুধু আকাট্যই নয়, বিহারে যে চলছে এসআইআর মার্জনা করবেন এসআইআর এর যৌক্তিকতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। নানান প্রশ্ন উঠছে। যোগেন্দ্র যাদবের বক্তব্যের কাউন্টার করতে গিয়ে নির্বাচন কমিশন নাকানি চোবানি খেলেও আদালতের একাংশের ভূমিকা দেখে যা মনে হয়েছে, তারা বোধহয় ফয়সলাটা নির্বাচন কমিশনের পক্ষে নিয়েই ফেলেছেন, শুধু সময় অতিবাহিত করছেন। আজ আমরা শুধু যোগেন্দ্র যাদবের বক্তব্যই নয়, আলোচনা করব বিজেপির সেই সব মুখপাত্রদের নিয়ে, প্রবক্তাদের নিয়ে, যারা বিভিন্ন তর্ক নিয়ে ইলেকশন কমিশনের হয়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বসে ব্যাটিং করতে চলেছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন পাঁচটার প্রবচন অনুষ্ঠান। প্রথমেই আসি যোগেন্দ্র যাদবের সুপ্রিম কোর্টের সামনে রাখা বিস্ফোরক বয়ানগুলো নিয়ে। যোগেন্দ্র যাদব আদালতে 10 মিনিট সময় পেয়েছিলেন, কিন্তু তাকে আধ ঘন্টার মতন সময় ধরে বক্তব্য রাখতে দেন সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিরা। যোগেন্দ্র যাদবের প্রথম সওয়ালেই কাবু হয়ে যায় নির্বাচন কমিশন। এসআইআর শব্দের মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ নিবিড়ভাবে ভোটার তালিকা পরীক্ষা নিরীক্ষা করা। তাতে কিছু লোকের নাম স্বাভাবিকভাবেই বাদ যাবে, আবার কিছু নতুন লোকের নামও যুক্ত হবে। কিন্তু বিহারে নির্বাচন কমিশন 8 কোটি মানুষের যে ভোটার তালিকা, তার নিবিড় নিরীক্ষণের পর 65 লাখ লোকের নাম বাদ দিয়েছে। 65 লাখ লোকের নাম বাদ গেলেও একজনেরও নাম কেন যুক্ত হলো না, প্রশ্ন তুলেছেন যোগেন্দ্র যাদব। তার মানে মহারাষ্ট্রে 40 লাখ নতুন ভোটারের নাম যুক্ত হলেও বিহারিকে শুধুই নাম কাটার জন্য এসআইআর করা হচ্ছে, যার ফলে 65 লাখ লোকের নাম বাদ গিয়েছে, একজনের নামও যুক্ত হয়নি। যোগেন্দ্র যাদব সুপ্রিম কোর্টের বক্তব্যই ফের একবার মনে করিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টকে। সুপ্রিম কোর্ট বলেছিলেন মাস ডিলিশন, অর্থাৎ গণহারে নাম কাটতে তারা দেবেন না। যোগেন্দ্রর পরের যুক্তি ছিল যে বিএলআরওরা নন রেকমেন্ডেড বলে বেশ কিছু নাম বাদ দিচ্ছেন। এই সংখ্যাটাও তিনি জানতে চেয়েছেন। এটা কি বিএলআরওরা করতে পারেন নন রেকমেন্ডেড বলে কারোর নাম বাদ দিতে? নির্বাচন কমিশনের ভূমিকা কিন্তু ক্রমশ সন্দেহজনক হয়ে পড়ছে। যেদিন রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করলেন ব্যাঙ্গালোরে, একের পর এক তথ্য প্রমাণ দিলেন মহাদেবপুরা বিধানসভার ভোট চুরি নিয়ে, সেই দিনই বিহার সহ আরো 2টি রাজ্যের ভোটার তালিকা গায়েব হয়ে গেল নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। কেউ লক্ষ্য করেছেন কি? বিহারে তা পরে ফিরেও এলো, তবে এবার আর পিডিএফ আকারে নয়, এবার স্ক্যান করা কপি, ছবি তুলে দেওয়া হলো। একজন ভোটার যদি তার নাম ভোটার তালিকায় খোঁজেন, তাকে আর তার নাম, ভোটার কার্ড নম্বর এইসব দিয়ে খুঁজলে হবে না, এইসব দিয়ে সার্চ করলে বেরোবে না। পুরো ভোটার তালিকাটা তাকে পড়ে দেখতে হবে। যে 65 লাখ লোকের নাম বাদ গিয়েছে বিহারে, তাদের নাম এবং কোন কোন কারণে তাদের নাম বাদ গিয়েছে তা কিন্তু কমিশন জানাতে চাইছে না। আর এখানে কিন্তু সন্দেহের একটা বাতাবরণ তৈরি হতে শুরু করেছে সারা দেশে। যোগেন্দ্র যাদব আদালতে একজন পুরুষ এবং একজন মহিলাকে হাজির করেন, যাদের ভোটার কার্ড থাকা সত্ত্বেও, বিগত নির্বাচনে ভোট দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন তাদের মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এরকম অনেক মৃত ভোটার রাহুল গান্ধীর সাথেও দিল্লিতে গিয়ে দেখা করেছেন। সে ছবি রাহুল গান্ধীর ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আপনারা। তবে আদালত অবশ্যই এটাকে সামান্য সংশোধনযোগ্য ভুল বলে জানিয়ে দিয়েছে। বললাম না, আদালত আগে থেকেই কমিশনের পক্ষে ফয়সালা করে রেখেছে। এইরকম ভাবে জ্যান্ত মানুষগুলোকে, জীবিত মানুষগুলোকে মৃত ঘোষণা করে দেওয়া, এটা নাকি সংশোধনযোগ্য ভুল। এটা অমার্জনীয় ভুল নয়। একজন জীবিত মানুষকে মেরে ফেলাটা বা মেরে ফেলার চেষ্টা করাটা, অন্তত কাগজে কলমে, সেটা অমার্জনীয় ভুল নয়, এটা শুধুই সংশোধনযোগ্য ভুল। তবে যোগেন্দ্র যাদব এও উল্লেখ করেছেন যে আজ পর্যন্ত এইরকম নিবিড় নিরীক্ষার কাজ বহুবার হয়েছে।
বহুবার হলেও কখনোই নাগরিকদের ফর্ম ভর্তি করে জমা দেওয়ার কাজ করতে হয়নি। এখন নাগরিককেই প্রমাণ করতে হবে যে তিনি এই দেশের একজন নাগরিক এবং তিনি এই দেশের একজন বৈধ ভোটার। এর আগে 2003 সালে সম্ভবত কমিশনের লোক বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের পরীক্ষা করেছিলেন। যোগেন্দ্র যাদব বলেন, যত ফর্ম জমা পড়েছে তার প্রত্যেকটি ফর্ম অত্যন্ত খুঁটিয়ে যাচাই করে দেখবে বলেছে নির্বাচন কমিশন। ভালো কথা। আর এই কাজ করতে গেলে বিহারে যতজন ইআরও কাজ করছেন প্রত্যেককে প্রতিদিন 4000 ফর্ম খুঁটিয়ে দেখতে হবে। 4000, এক একজন ইআরও 4000 ফর্ম পরীক্ষা করবে, যা কার্যত অসম্ভব একজন মানুষের পক্ষে। এরপর যা বলেন যোগেন্দ্র যাদব সেটা হলো সবচেয়ে ভয়ঙ্কর। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রাথমিক শর্ত হচ্ছে ভোটার লিস্টে নাম থাকা। এটা আপনিও জানেন, আমিও জানি। বিহারে 25শে সেপ্টেম্বর নির্বাচন কমিশন জানাবে কাদের নাম ভোটার লিস্টে আছে আর কাদের নাম বাদ পড়েছে। কারুর নাম বাদ গেলে তাকে 30শে সেপ্টেম্বরের মধ্যে তার চ্যালেঞ্জ করতে হবে নির্বাচন কমিশনের কাছে। কারণ 30শে সেপ্টেম্বরেই নির্বাচন কমিশন ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে। এবার 30 তারিখের পরেও যাদের নাম ভোটার লিস্টে উঠবে না, বৈধ ভোটার হওয়া সত্ত্বেও, তারা অক্টোবর নভেম্বরে যে ভোট হচ্ছে বিহারে, সেই বিধানসভার ভোটে অংশ নেবেনটা কিভাবে? তার মানে কমিশনকে ইচ্ছাকৃতভাবে সেই সব নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহীদের নাম বাদ দিয়ে 30শে সেপ্টেম্বরের পরেও ঝুলিয়ে রাখবে। প্রতিটি কথায় যোগেন্দ্র যাদব মানুষের হয়ে সওয়াল করেছেন, সাধারণ আমার আপনার হয়ে সওয়াল করেছেন সুপ্রিম কোর্টের কাছে। এবং সুপ্রিম কোর্ট যোগেন্দ্র যাদবের এই বক্তব্যকে স্বাগতও জানিয়েছে, ধন্যবাদও জানিয়েছে। এবার আসবো বিজেপি কিভাবে কাউন্টার করছে রাহুল গান্ধীর এই ভোট চুরির অ্যাটম বোমকে। তবে ছোট্ট একটা বিরতির পর। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রবীর প্লাসের 5 স্টার প্রবচন অনুষ্ঠান। প্রথমে তো রাহুল গান্ধীর ভিডিও প্রেজেন্টেশন সহ প্রেস কনফারেন্সকে পাত্তাই দিতে চায়নি দেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো। কয়েক মিনিটের জন্য লাইভ দেখালেও যখন রাহুল গান্ধী ইংরেজিতে বক্তব্য রাখছেন, খেয়াল করে দেখবেন, তখন হিন্দি চ্যানেল তা সম্প্রচার করেছে। আবার যখন তিনি হিন্দিতে বক্তব্য রাখছেন সেই প্রেস কনফারেন্সে, তখন তা ইংরেজি চ্যানেলগুলো সম্প্রচার করে প্রকৃত অডিয়েন্সের কাছে রাহুলের বার্তা পৌঁছতেই চায়নি। আমাদের মতন কিছু বেয়াদব ইউটিউব চ্যানেল আছে, তাদের সৌজন্যে সেই ঐতিহাসিক প্রেস কনফারেন্স পুরোটা মানুষ দেখতে পেয়েছেন। এবং পুরোটা দেখার পর যখন সারা দেশ জুড়ে ভোট চুরির প্রতিবাদ উঠতে শুরু করেছে, তখন টিভি চ্যানেলগুলো নড়ে চড়ে বসে, প্যানেলিস্ট বসিয়ে ডিবেট শো করতে বাধ্য হয়, যেটা তারা প্রতিদিন ঝগড়াঝাটির অনুষ্ঠান করে। যথারীতি চ্যানেলগুলো বিজেপির পক্ষেই ব্যাটিং শুরু করেছিল। যেমন সুধাংশু ত্রিবেদী নামের একজন বিজেপি মুখপাত্র আছেন, তিনি এমন একটা যুক্তি দিলেন তাতে আপনারও হাসি পেয়ে যাবে। আমি কপিরাইটের কারণে সেই ভিডিওটা দেখাতে পারছি না, কিন্তু আপনাকে বিষয়টা বলি, বুঝতে পারবেন। সুধাংশু ত্রিবেদী কি বললেন? তিনি বললেন, যদি ভোট চুরি করেই বিজেপিকে জিততে হতো তাহলে তো তারা 400 আসনেই জিততে পারতেন। কেন 240-এ আটকে গঠবন্ধনের একটা সরকার করতে হয়েছে তাদের? একটা কথা পরিষ্কার বোঝা গেল, আপকি বার 400 পার, তাহলে কি ওই ভোট চুরির ভরসায় বলেছিল বিজেপি? 140 কোটির দেশে 400 আসনে গুচ্ছ গুচ্ছ ভোটারের নাম কোথাও জুড়ে দেওয়া, আবার কোনো জায়গা থেকে প্রয়োজন মতন গুচ্ছ গুচ্ছ ভোটারের নাম বাদ দেওয়ার মতন মেশিনারি কি সব রাজ্যে বিজেপির আদৌ আছে? তাহলে আসলে বিজেপি নির্বাচন কমিশন, শুধু বিজেপি বলবো না, বিজেপি এবং নির্বাচন কমিশন ভোট চুরি যৌথভাবে না করলে বিজেপি কি তাহলে 240-এই পৌঁছতে পারতো না? 160 আসনেই তারা আটকে যেত? প্রশ্ন করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক। অনুরাগ ঠাকুর বিজেপির মন্ত্রী, ওই গলি মারো সালোকো বলে যিনি বিখ্যাত হয়েছিলেন, তিনি আমেঠি আসন দেখিয়ে বলেছেন সেখানেও নাকি অবৈধ ভোটার রয়েছে অনেক।
কেউ আবার দক্ষিণ 24 পরগনাকে দেখাচ্ছেন, আমাদের বাংলা টিভি চ্যানেলের এগিয়ে রাখা চ্যানেলের লোকজন তারা বলছে দক্ষিণ 24 পরগনাতেও ভোট চুরি হয়েছে। তার মানে বুঝে নিন এই টিভি চ্যানেলগুলো এবং বিজেপি নেতারাই বুঝিয়ে দিচ্ছেন এই দেশের নির্বাচন কমিশন ভোট চুরির সাথে যুক্ত, সে যে দলের হয়েই হোক। কিন্তু এক পিতার ৪৫ জন সন্তান, এক ফ্ল্যাট বাড়িতে ৭,০০০ ভোটার, কিংবা একটা 10 ফুট বাই 10 ফুট ঘরে ৮০ জন ভোটার থাকা মানে তো শুধু ভোট চুরি নয়, কিন্তু পুকুর চুরি। বিজেপির দাবি এই চুরি বন্ধ করতেই এসআইআর করা হচ্ছে। কিন্তু এই এসআইআর করবার পরেও বিহারে ৩৮ লক্ষ মহিলার নাম বাদ যায় কি করে? মহিলারা কি পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছেন? এসআইআরে দেখানো মৃত ভোটারেরা কিভাবে সুপ্রিম কোর্ট বা রাহুল গান্ধীর বাড়িতে পৌঁছে গেলেন? তার মানে এসআইআর সঠিকভাবে চলছে না। এসআইআর হবার পরেও যদি জীবিত ভোটারকে মৃত দেখানো হয়, এসআইআর হবার পরেও যদি ৩৮ লক্ষ মহিলার নাম বাদ যায়, তার মানে বুঝে নিতে হবে যে এসআইআরটা ঠিকঠাকভাবে চলছে না। এবার প্রশ্ন উঠতে পারে, মানে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, বিজেপি যদি ভোট চুরি করে জিতবে তাহলে নির্বাচন কমিশন শুধু বেছে বেছে কয়েকটা রাজ্যেই তা করছে কেন, সব রাজ্যে কেন করছে না? প্রথমত, তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গের মতো রাজ্যে পাইকারি হারে গণহারে নাম বাদ দেওয়া, বিহার স্টাইলে পাইকারি হারে নাম জুড়ে দেওয়া, মানে মার্জনা করবেন, পাইকারি হারে বিহার স্টাইলে নাম বাদ দেওয়া আর মহারাষ্ট্র স্টাইলে পাইকারি হারে নাম জুড়ে দেওয়া তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গে কার্যত অসম্ভব। এইসব রাজ্যের মানুষ শিক্ষিত এবং রাজনৈতিক সচেতন, তাই রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, ওড়িশা কিংবা মহারাষ্ট্র, বিহারে যেটা করা সম্ভব, এই ৩ রাজ্যে তা করতে গেলে পাবলিকই স্যাটা ভেঙে দেবে, যা সামলানোর ক্ষমতা কারোর নেই, বিজেপিরও নেই। এইসব রাজ্যে যদি ১ লাখ বৈধ ভোটারকেও মানে অবৈধ বলে দেখানোর চেষ্টা করা হয়, তাহলে যা হাঙ্গামা শুরু হবে তা সামলানোর ক্ষমতা বিজেপির নেই, কারুর নেই, নির্বাচন কমিশনেরও নেই। এইসব রাজ্যে দ্বিগুণ সতর্কতার সাথে কাজ করতে হবে বিজেপি এবং নির্বাচন কমিশনকে। এবং আপনাদেরকে বলে রাখি যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এসআইআর এর কাজ শুরু হয়েছে। এই এসআইআর এর কাজ করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি আপনার নজরে আসে, সেটা আমাদেরকে জানান, আমরা সেই কথা প্রকাশ করব, আমরা সেই কথা জানাবো। আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9830075869 নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। যদি কোথাও কোনো অসঙ্গতি দেখতে পান, সেগুলো প্রমাণসহ আমাদের জানালে আমরা কিন্তু সেই তথ্য তুলে ধরবো। কোনো টেলিভিশন মিডিয়া এগুলো দেখাবে না, আমরা প্রস্তুত আছি দেখানোর জন্য, যদি আপনাদের সহযোগিতা পাই। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। রাত্রিবেলা আসছেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী, কংগ্রেসের মুখপাত্র। সুমন রায়চৌধুরী মানে দীর্ঘদিন ধরে কংগ্রেস করেন এবং কংগ্রেসের প্রতি পশ্চিমবাংলার মানুষের প্রচুর প্রশ্ন আছে। এই রাহুল গান্ধী কেন মানে একেবারে কনসিস্টেন্টলি রাজনীতিটা করেন না, মাঝে মাঝে কেন তিনি হাওয়া হয়ে যান রাজনীতি থেকে, বা পশ্চিমবাংলায় বিজেপি বামেদের সাথে জোট করে কংগ্রেসের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, নওশাদ সিদ্দিকীকে কি কংগ্রেস এখনো ধর্মনিরপেক্ষ ভাবে, এইসব নানান প্রশ্নে আমরা বিদ্ধ করতে চলেছি সুমন রায়চৌধুরীকে। আজ রাত ৮টার এক্স ফ্যাক্টরটা দেখতে ভুলবেন না। এবেলা এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।